বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেটা করতেছিলাম ম্যাথে, আমরা 4.3 দুইটা রিডিং পড়ছিলাম। এখন যেটা পড়ব সাধারণ লগের পূর্ণক। এই পূর্ণকটা কি এটা অনেক ভালোভাবে বুঝতে হবে। সাধারণ লগের পূর্ণক, ক্যারেক্টার্স অফ কমন লগ। একটি সংখ্যা এন কে, এনটা কি, এই যে এন, এন জেড কোনটা কেটে মনে, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। একটি সংখ্যা এন কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে পাই। এন ইকুয়াল টু এ গুণ 10⁻n, যেখানে এনটা 0 থেকে বড় হবে আর এর মানটা কত হবে এটা আমরা জানি। যদি আমরা একটা বৈজ্ঞানিক সংখ্যা লিখি 1 গুণ 10⁻n, এখানে এর মানটা হতে হবে 0 থেকে 1 এর সমান বা 1 থেকে বড় এবং 10 থেকে অবশ্যই ছোট হতে হবে। 1 এর সমান বা 1 থেকে বড় হবে, কিন্তু 10 থেকে অবশ্যই কি হতে হবে, ছোট হতে হবে। এখন আমরা যদি একটা উদাহরণ লিখি, লগ 10 ভিত্তিক n, এটা এখানে n এর মানটা আমরা কত তুললাম, n ইকুয়াল টু সে a প্লাস a ইন্টু 10⁻n। এখন n এর মান এটা ধরে নিচ্ছে। এখন লগ a প্লাস লগ b, এটা সূত্র কি, লগ a প্লাস লগ b। এনটা আমরা সামনে নিয়ে আসতে পারি, লগ a 10 প্লাস n লগ 10⁻10। তাহলে লগ 10⁻10 মানে এটার মান 1 হবে, কারণ বেজ আর ভিত্তি যদি সমান হয় ওটার মান 1 হয়। তাহলে আমরা একবার সাজিয়ে লিখতে পারি n ইন্টু লগ a⁻10। তাহলে লগ n ইকুয়াল টু আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এটা পেলাম এবং এটা পেলাম। n কে বলা হবে লগ n এর পূর্ণক। তাহলে এই যে nটা পেলাম, লগ ছাড়া যেটা আমরা ক্যালকুলেশন করে n যেটা পেলাম, এই nটাকে বলা হবে লগ n এর পূর্ণক, লগ n এর পূর্ণক। দ্রষ্টব্য দেখো, নিচের ছক থেকে লক্ষ্য করি প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশে যতগুলো অঙ্ক থাকবে সংখ্যাটির লগারিদমে পূর্ণক হবে সেই সংখ্যার চেয়ে এক কম এবং তা হবে ধনাত্মক। অর্থাৎ উল্লেখিত অঙ্ক সংখ্যা m হলে সংখ্যাটির লগারিদম পূর্ণক হবে m-1। যেমন পূর্ণকটা একটু কঠিন, একটু সময় লাগবে। যেমন এখানে একটা সংখ্যা যদি আমি নিই 2 3 10, এটা যদি 10⁻ আকার লিখি তাহলে আমরা লিখতে পারবো একটা 10 আনতে পারবো দশমিক নিচে 3টা আগে, তাহলে 10⁻³ 10⁻³ এইখানে 10⁻³ লিখতে পারি, কারণ এখানে তো আমরা আগাইছি 10⁻³। এখন এই যে আমরা একটা সংখ্যা পেলাম, এই সংখ্যায় আমাদের দশমিক বিন্দুর সূচক কত, সূচক হচ্ছে 3, এটা আমরা জানি। উপরে পাওয়ার যেটা থাকে ওটা সূচক। দশমিক বিন্দুর বামের অংশের অঙ্ক সংখ্যা, দশমিক বিন্দুর বামে। এখন এখানে যে সংখ্যাটা ছিল, এখানে কি কোনো দশমিক ছিল না? তাহলে আমরা মনে মনে এখানে দশমিক ধরতে পারি। তাহলে দশমিকের বামে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4টা। তাহলে দশমিকের বামে আছে 4টা সংখ্যা। তাহলে এটা পূর্ণক হবে এই দশমিকের বামে যতগুলো সংখ্যা ছিল তার থেকে এক কম, তার মানে 3। আবার খেয়াল করো, এখানে একটা আমার তো এটা দেয়া থাকবে না, আমার দেয়া থাকবে এটা। তারপরে ধরো আবার এখানে দেয়া আছে 6 2 3, এটা দেয়া আছে। তাহলে এটার যদি আমরা পূর্ণক বের করি, দশমিকের বাম দিকে আছে কয়টা, 3টা। তাহলে পূর্ণক হবে 3 + 1 = 2। এরপর আছে এটা, এটার পূর্ণক হবে 2 - 1 = কত, 1। 6.237, এটার পূর্ণক কয়টা, একটা আছে, তাহলে 1 - 1 = কত, 0। 0.6237, এখানে দশমিকের বামে কোনো সংখ্যা নেই, তাহলে 0 - 1 = পূর্ণকটা কত হবে, -1। পূর্ণকটা কত, -1। এবার নিচের ছক থেকে লক্ষ্য করি প্রদত্ত সংখ্যা পূর্ণ সংখ্যা না থাকলে দশমিক বিন্দু ও এর পরের প্রথম সার্থক অঙ্কের মাঝে যতগুলো শূন্য থাকবে সংখ্যাটির লগারিদম পূর্ণক হবে তত। আবার দেখো, আবার নিচের ছক
থেকে লক্ষ্য করি প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশ না থাকলে, প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশ না থাকলে দশমিক বিন্দু ও এর পরের প্রথম সার্থক অঙ্কের মাঝে যতগুলো শূন্য থাকবে সংখ্যাটির লগারিদম পূর্ণ শূন্যের সংখ্যার চেয়ে এক বেশি হবে এবং তা হবে ঋণাত্মক। অর্থাৎ উল্লেখিত শূন্যের সংখ্যা কে হলে সংখ্যাটির লগারিদম পূর্ণক হবে -k+1। পূর্ণক ঋণাত্মক হলে পূর্ণটির বামে মাইনাস চিহ্ন না দিয়ে পূর্ণটির উপরে মাইনাস চিহ্ন দিয়ে লেখা যায়, যেমন পূর্ণক -3 লেখা যায়। বা অর্থাৎ পূর্ণককে আমরা কিভাবে লিখি, ধরো 3 যদি আমরা পূর্ণক পাই -3 লিখতে পারি বা 3 এটাও দিতে পারি, এটা হচ্ছে পূর্ণক। তাহলে একটা খেয়াল করো, আমরা এখানে যে নিয়মটা এখানে ইউজ করছি, এখানে দশমিকের পরে কোনো কিছু ছিল না, আমি -1 পেলাম। এখন এই নিয়মকে ফলো করে না, কারণ দশমিকের আগে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমরা -1 বিয়োগ দিতে পারবো, কিন্তু এখানে দশমিকের আগে শূন্য আছে, যে কোনো সংখ্যা নাই, শূন্য আছে। তাহলে আমরা এরপরে দেখবো যে দশমিকের পরে আমার কোনো সার্থক অঙ্ক, এখানে এই লাইনটা ভালো করে দেখবা, প্রদত্ত সংখ্যা পূর্ণ সংখ্যা না থাকলে দশমিক বিন্দু এর এবং এর পরের দশমিক বিন্দুর পরের প্রথম সার্থক অঙ্কের মাঝে, এরপরে সার্থক অঙ্ক কত 6 এর মাঝে তো কোনো শূন্য নাই, তাহলে আমরা এই জন্য এই নিয়মটা ইউজ করছি। কিন্তু যদি এরকম থাকতো, এই নিয়মটা দুইটা হয়, আমি এখানে একটা নিয়ম, যেটা এই নিয়ম দিয়েও এটা বের করতে পারি, এটা হচ্ছে 0 - 1 -1, এটা হবে। আর একটা নিয়ম হচ্ছে, যেহেতু এর প্রথমে সার্থক অঙ্ক নাই, এটা হলো মনে রাখার সবচেয়ে বেটার উপায়, সার্থক অঙ্ক নাই তাহলে এটার পূর্ণক হবে হচ্ছে মাইনাস, যেহেতু সার্থক অঙ্ক কোনো কিছু নাই এবং দশমিকের পরে কোনো শূন্য নাই, কোনো শূন্য যদি না থাকে তাহলে এখানে শূন্য আসবে, কে এর মান শূন্য হবে, আর হচ্ছে +1 হবে, তাহলে কত হয় -1। এটা হচ্ছে সবচেয়ে একটা ভালো একটা মাধ্যম। এরপরে যাও 0.0627 এই সংখ্যাটা আছে, এটার পূর্ণ কত, এটা যদি বের করতে চাই, দশমিকের বাম দিকে কোনো পূর্ণ সংখ্যা নাই, তাহলে দশমিকের ডান দিকে কত আছে, 0 আছে, একটা 0 আছে, তাহলে 1, এটা হচ্ছে -1 +1 ইকুয়াল টু কত হবে -2, তাহলে পূর্ণকটা কত -2 বা -2 এরকম লিখতে পারি পূর্ণক। এরপর একটা সংখ্যা যদি আমরা নিই 237, এইখানে কোনো পূর্ণ সংখ্যা যেহেতু এখানে নাই, তাহলে কয়টা শূন্য আছে, দুইটা শূন্য আছে, তাহলে আমার সূত্র হচ্ছে -k+1 যদি বাম দিকে কোনো সংখ্যা না থাকে, তাহলে -k এর মান হচ্ছে এখানে 2 + 1 ইকুয়াল টু কত -3। অর্থাৎ আমরা দুইটা নিয়ম ফলো করব, একটু ভালো করে দেখো, যদি দশমিকের বাম দিকে কোনো সংখ্যা না থাকে, তাহলে পূর্ণক বের করার জন্য আমরা ইউজ করব -k+1 এই সূত্রটা, -k+1। আর দশমিকের বামে যদি পূর্ণক সংখ্যা থাকে বা দশমিকের বামে যদি কোনো সংখ্যা সার্থক অঙ্ক থাকে, তাহলে আমরা ওইটার সাথে এক যোগ করে দিলে যেটা হবে ওটা হচ্ছে পূর্ণক। দশমিকের বামে যদি সার্থক অঙ্ক থাকে তাহলে ওইটার সাথে এক যোগ করলে আমরা যেটা পাবো ওটা হচ্ছে কি পূর্ণক পাবো। আর দশমিকের বামে যদি আমার কোনো সার্থক অঙ্ক না থাকে তাহলে আমার ডান দিকে তাকাইতে হবে, প্রথম সার্থক অঙ্কের আগে কতগুলা শূন্য আছে, ওইখান থেকে -1 করে দিতে হবে, তাহলে আমরা পূর্ণকটা পেয়ে যাব। আমার মনে হয় পূর্ণকটা সবাই ক্লিয়ার। তারপর তোমরা এটা পড়ো, বাসায় পড়ো এবং লেখো, যদি না বুঝো আমাকে প্রশ্ন করো যে এখানে বুঝিনি। এটা ছিল ম্যাথ। এরপরে আমরা চলে যাব বায়োলজিতে। বায়োলজি যেটা ছিল সেটা হচ্ছে আমরা দশম অধ্যায়টা পড়ছিলাম হচ্ছে জিবরেথিলিন আর হচ্ছে ইথিলিন। জিবরেলিন পড়ছিলাম আর ইথিলিন পড়ছিলাম। এখন আমরা পড়বো হরমোনের ব্যবহার। হরমোনটা কি কি কাজে লাগে। অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমের মূল উৎপাদক সাহায্য করে। অর্থাৎ আমরা যে কলমগুলা করি, গাছের যে কলমটা, একটা গাছের থেকে আর একটা গাছ মানে একই জাতীয় ফল বজায় রেখে বৈশিষ্ট্য রেখে আমরা কলম করি, এটা কলম আবার দুই প্রকার, একটা গুটি কলম একটা শাখা কলম। তো এই কলম যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার জন্য হরমোনটা
অনেকটা কাজ করে, অনেক ভালো একটা কাজ করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড নামে এক ধরনের অক্সিন প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে ক্যালাস নামক এক ধরনের অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের সৃষ্টি হয় এবং ক্ষতস্থান পূরণ হয়। অক্সিন প্রয়োগের ফলে ফলের মোচন বিলম্বিত হয়। বীজহীন ফল উৎপাদনে অক্সিন এবং জিবরেলিন ব্যবহার করা হয়। তাহলে হরমোনের ব্যবহার এটা। তারপরে বৃদ্ধি, এইখানে বৃদ্ধি উদ্ভিদের বিভিন্ন অংশে বিকাশের ক্ষেত্রে আলো এবং উষ্ণতার প্রভাব লক্ষণীয়। এর ফলে বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন উপাদান উৎপন্ন হয়, নতুন অঙ্গের সৃষ্টি হয়। আলোর উপস্থিতি সম্ভবত অক্সিন হরমোন নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে অন্ধকার দিকে অক্সিনের ঘনত্ব বাড়ে। বিজ্ঞানীদের মতে আলোর দিক থাকা অক্সিনের অন্ধকারের দিকে চলে যায়, ফলে সেদিকে বৃদ্ধি বিষয় এবং আলোকিত অংশে বৃদ্ধি ব্যাহত হয়। কাজেই উদ্ভিদের আলোক দিকে বেঁকে বৃদ্ধি পায়। ভ্রূণমূল এবং মূল ভ্রূণকাণ্ডের অগ্র অংশ অভিকর্ষের উদ্দীপনা অনুভব করতে পারে, একে অভিকর্ষ উপলব্ধি বলে। অভিকর্ষের ফলে কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়, এদের চাপ পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরে, এর ফলে অভিকর্ষীয় চলন বৃদ্ধি পায়। অনেক উদ্ভিদ পুষ্পিত দিনের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। দিনের দৈর্ঘ্যটা কি? ছোট দিনের, অর্থাৎ আমরা দিনের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে উদ্ভিদকে তিনটি অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, একটা হচ্ছে বড় দিনের উদ্ভিদ, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ দিনের উদ্ভিদ। এখানে দেখো আছে উদ্ভিদ আলো অন্ধকারের ছন্দের উপর ভিত্তি করে পুষ্পধারী উদ্ভিদকে, যারা ফুল দেয়, পুষ্পধারী মানে যার যে উদ্ভিদের ফুল হয়, পুষ্পধারী উদ্ভিদকে তিন অংশে ভাগ করা যায়। ছোট দিনের উদ্ভিদ পুষ্পায়নের দৈনিক গড়ে 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন, যেমন চন্দ্রমল্লিকা ডালিয়া। বড় দিনের উদ্ভিদ পুষ্পায়ন দৈনিক গড়ে 12 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন, যেমন লেটুস, ঝিঙ্গা। আলোর নিরপেক্ষ উদ্ভিদ পুষ্পায়নে দিনের আলো কোনো প্রভাব ফেলে না। শসা এবং সূর্যমুখী এই দুইটাতে আলোর কোনো প্রভাব ফেলে না। তার মানে তোমাদের এখানে যেটা পড়বা সেটা হচ্ছে হরমোনের ব্যবহারটা পড়বা। আর এইখানে আলো এবং অন্ধকার ছন্দের উপর ভিত্তি করে উদ্ভিদকে যে তিনটা ভাগে ভাগ করা যায়, কোন ছোট দিনের উদ্ভিদের ক্ষেত্রে কত ঘন্টা আলো প্রয়োজন, বড় দিনের ক্ষেত্রে কত, আলোক নিরপেক্ষ উদ্ভিদের ক্ষেত্রে কত, এবং এদের উদাহরণগুলো আমাদের পড়তে হবে। এই প্রশ্নটা পড়বা। এরপর আমরা যাব কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি আমরা পড়তেছিলাম 10ম অধ্যায়। আকরিকের ধাপগুলো আমরা পড়ছিলাম। আকরিকের ঘনীকরণটা পড়তে হবে। আকরিকের ঘনীকরণটা মুখস্থ করবা। সাধারণত যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয় সেই আকরিক ব্যতীত অন্য কিছু পদার্থ আকরিকের, আমরা জানি যে আকরিক মানে কি, আকরিক মানে একাধিক পদার্থ থাকবে কি আমার ওই পদার্থগুলা থেকে আমার কাঙ্ক্ষিত, যেমন আমি যদি সোনা পেতে চাই, কোনো আকরিক, কোনো আমি একটা খনির মধ্যে সোনা পেলাম, এখন ওই সোনার ভিতরে বিভিন্ন ধরনের পদার্থ থাকবে, ওটাকে আমার ডায়ালাইসিস মানে বিভিন্ন প্রকার ধাপ, যেটা ওটা প্রথমে ওই সোনার খনি থেকে উঠাইতে হবে, ওটা যে পাথর আকারে থাকবে ওটাকে চূর্ণ বিচ্ছন্ন করতে হবে, ঘনীকরণ করতে হবে, হাইড্রোলাইসিস পদ্ধতি অথবা ফেনা ভাসমান পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করে, অথবা চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতির মাধ্যমে আমার এগুলো পৃথক করতে হবে। সাধারণত যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয় সেই আকরিক ব্যতীত অন্য কিছু পদার্থ আকরিকের সাথে মিশ্রিত থাকে। আকরিকের সাথে মিশ্রিত থাকা এসব পদার্থের অপদ্রব্য বা খনিজ বল বলে। তাহলে অপদ্রব্য বা খনিজ বলটা কি? আকরিকের সাথে যে সকল পদার্থ মিশে থাকে তাকে অপদ্রব্য বা খনিজ বল বলে। কাজে আকরিক যখন চূর্ণ বিচ্ছন্ন করে পাউডার দানায় পরিণত করা হয় তখন সেই পাউডার দানার মধ্যে বিভিন্ন অপদ্রব্য বা খনিজ বল থাকে, যেমন বক্সাইড আকরিককে খনি থেকে তোলার সময় বক্সাইড আকরিকের সাথে খনিজ বল হিসেবে বালি মিশ্রিত থাকে। অর্থাৎ আমরা যখন বক্সাইড আকরিককে তুলি তখন ওর সাথে বক্সাইড আকরিকের সাথে খনিজ বল হিসেবে বালি মিশ্রিত থাকে। এই খনিজ বলগুলো দূর করা বিশুদ্ধ আকরিক পাওয়ার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে আকরিকের ঘনীভবন বলে। আকরিক ঘনীভবনের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন হাইড্রোলাইসিস পদ্ধতি, চৌম্বকীয় পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি। তাহলে আকরিকের ঘনীভবন করার পরে আমরা 4টা পদ্ধতি প্রয়োগ করে এইটাকে কি করতে পারি? বিশুদ্ধ করতে পারি। তাহলে তোমরা যেটা পড়বা আকরিকের ঘনীভবন পড়বা। আর হচ্ছে এখান থেকে আর একটা প্রশ্ন, হাইড্রোলাইটিক পদ্ধতি। এই পদ্ধতিতে সাধারণত ব্যবহৃত হয় অক্সাইডের আকরিকের ক্ষেত্রে, অর্থাৎ যে অক্সাইড আছে অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটা অ্যালুমিনিয়াম অক্সাইডের আকরিক অনেক সময় ভারী আর এতে থাকা অপদ্রব্যগুলো কিন্তু তুলনামূলকভাবে হালকা হয়। এই পদ্ধতিতে একটি
কম্পমান হেলানো খাস কাটা টেবিলের মধ্যে আকরিককে ঢালা হয়। এই আকরিকের উপর দিয়ে পানি প্রবাহিত করা হয়। এতে ভারী আকরিক ঘনীভূত হয়ে খাঁজের মধ্যে পড়ে থাকে এবং হালকা খনিমল সময় পানির প্রবাহে ধৌত হয়ে চলে যায়। এভাবে আকরিক থেকে খনিমল সময় চলে যাবার পর আকরিক গাঢ় করা হয়। তার মানে তোমরা পড়বে আকরিকের ঘনীকরণ এবং হাইড্রোলাইসিস পদ্ধতি। অর্থাৎ আকরিকের ঘনীকরণ আমরা করতে চাইলে আমাদের 4টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটা আর কি, আকরিকের ঘনীকরণটা এবং হাইড্রোলাইসিসটা মুখস্থ করবা। এরপরে আমরা যেটা যাবো হাড় ম্যাথ। হাড় ম্যাথে অনেকগুলো সমস্যা আছে। মারক 53 পৃষ্ঠার যে ক নাম্বারগুলো সমস্যা বলছে ওটা আমরা ক্লাসে সলভ করবো। আমরা আংশিক ভগ্নাংশে ছিলাম, এখন আংশিক ভগ্নাংশে গিয়ে অসীম অনেকগুলো সমস্যার কথা বলছে, অনেকটুকু করে ফেলছে অঙ্ক, লাস্টে একটু পারিনি আমি, যেটুকু করতে পারিনি বা সলভ করতে পারিনি আমি ওইটুকু সলভ করে দিই। যেমন ওয়াসিম এখানে ক নাম্বারে ও যেটা করছে x² + x + 1 অবের চিহ্ন ছিল x - 2 x + 3 bx * x + 3 bx * x + 3 + cx * x - 2। এটা তো 2 নাম্বার সমীকরণ। বা dx² + x + 1, এটা ক্যালকুলেশন করো, গুণ করো x² - 2x + 3x - 6, এটা গুণ করে দাও x² + 3x, খালি এক্সটা গুণ করবা c না দুইটাই গুণ করে দিব, দুইটাই গুণ করে দাও bx² + 3x, এখানে থাকে cx² - 2c বা x² + x + 1 অভেদ, এটা রাফে করে নিতে হয়, আবার এখানেও দেখাইলে কোনো সমস্যা নেই। এই x² মাইনাস প্লাস এটা বিয়োগ করলে +x, তাহলে ax - 6, এটা হলো bx² + cx² - 2c bx, তারপর 3xটা থেকে গেছে, এখান থেকে আমরা x² কমন নিতে পারি, তাহলে থাকে হচ্ছে a + b + c, এক্সটা কমন নিতে পারি, এক্স কমন নিলে থাকে a + 3, এক্স কমন নিলে থাকে হচ্ছে a + 3, a + 3 - 2c থাকে আর -6 থাকে। ওকে, ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে x² x পাইলাম আর 6a পেলাম -6a। তাহলে এখানে x² x ও ধ্রুব পদের সহগ সমীকৃত করে পাই। সমীকৃত করার তার অর্থ হচ্ছে তুলনা করা। তাহলে এই পাশে x² যদি তুলনা করি তাহলে a + b + c = কত হবে 1, নাম্বার অফ কত 3 নাম্বার দেবে এটা। তারপরে a + b - 2c = কত 1, এটা 2 নাম্বার দাও, 4 নাম্বার দাও। এরপরে -6a = 1, এটাকে কয় নাম্বার দাও 5 নাম্বার দাও। এখন তুমি ক্যালকুলেশন করবে, এই তিনটা সমীকরণ থেকে তুমি চিন্তা করবে যে আমি কিভাবে একটার পর একটা মান বের করতে পারি। দেখো আমি এটা নিলে n মানটা বের করে ফেলতে পারবো। সমীকরণ 5 হতে পাই, 5 নং হতে পাই, 5 নং হতে পাই
এ ইকুয়াল টু কত পাই, এ ইকুয়াল টু -6 হয়ে বসে গেলে 1/-1/6। তাহলে এর মানটা কত হচ্ছে, এর মানটা হচ্ছে -1/6। এর মানটা আমি পেলাম। এখন আমি দেখো এই দুইটা সমীকরণে এ আর বি মিল আছে, আমি যদি বিয়োগ করি তাহলে আমরা সি এর মান পেয়ে যাব। তাহলে সমীকরণ 3 ও 4 বিয়োগ করে, 3 ও 4 যদি বিয়োগ করি তাহলে a প্লাস বি মাইনাস সি প্লাস সি, a প্লাস বি মাইনাস 2c, এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 1। বিয়োগ করা মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাওয়া, তাহলে a চলে যাবে, সরি তোমরা একটু একটু খেয়াল করো, আমরা একটু মিস্টেক করে ফেলছি। এখানে যে সমীকরণটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে x² + x + 1 ইকুয়াল টু যেটা পেলাম অবের চিহ্নতে পেয়েছিলাম a × x - 2 আর a × x - x + 3, b ইন্টু পেলাম হচ্ছে bx × x + 3, bx × x + 3 প্লাস cx ইকুয়াল টু পাইছি x - 2, cx ইকুয়াল টু x - 2। এখন এখান থেকে আমরা x ইকুয়াল টু 1 বসাও, 2 বসাও একবার, x ইকুয়াল টু -3 বসাও, আর তাহলে আমরা মান পেয়ে যাবো, এবিসির মান পেয়ে যাবো। x ইকুয়াল টু প্রথমে কত বসাবো, x ইকুয়াল টু 1 বসাও, x ইকুয়াল টু, তাহলে এখান থেকে 2 বসাইতে পারি, x ইকুয়াল টু -3 বসাইতে পারি, আর এখানে x এর সাথে কিছু নাই, তাহলে x ইকুয়াল টু 0। তাহলে প্রথমে এটা তো 2 নম্বর সমীকরণ ছিল, 2 নম্বর সমীকরণে x ইকুয়াল টু 2 বসাবা একবার, তারপর x ইকুয়াল টু 3 বসাবা, তারপর x ইকুয়াল টু 0 বসাবা, তাহলে আমরা এ বি সি তিনটা মানটা পেয়ে যাবো। এখানে সমীকৃত করার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এখানে এগুলার থেকে তো আমরা মান বের করতে পারি, কারণ এটা দ্বিঘাত রাশিও না, বা এখানে স্কোয়ারও নাই বা কিউ নাই। স্কোয়ার বা কিউ থাকলে আমরা হচ্ছে সমীকৃতকরণ করতাম, যেহেতু স্কোয়ার বাই কিউ নাই, এর জন্য সমীকৃত করার কোনো প্রয়োজন নাই। এরপরে অসীম যেটা পারেনি সেটা হচ্ছে 6 নাম্বারটা। উমো নাম্বারটা পারেনি, উমো নাম্বারে ছিল হচ্ছে 1/1 - x কিউ। তাহলে এটা সূত্র ফেলে দিতে পারি আমরা, 1 এটার উপর কিউ তো লিখতে পারি, তাহলে 1 - a × a² - ab + b², এটা মনে করি, তুমি লেখো এখানে বা দেওয়া আছে এখানে লেখো, এখানে ইকুয়াল টু তো মনে করি 1/1 - x/1 - x + x² অভেদ। এখন এখানে তো কোনো দ্বিঘাত রাশি নাই, দ্বিঘাত রাশি মানে হোল স্কোয়ার থাকবে, হোল স্কোয়ার তো নাই, তাহলে এটা হচ্ছে দুইটা আছে নিচে, উপরে একটা, তাহলে সাধারণ নিয়ম a বাই প্রথমটা প্লাস b বাই দ্বিতীয়টা। এখন এখান থেকে বা আমরা এই পাশে লসাগু করতে পারি, তাহলে 1/1 - x = 1 - x, এটা হলো 1 নাম্বারটা, 1 নাম্বার সমীকরণ, প্লাস x² ইকুয়াল টু, এখানে লসাগু করে দেবো 1 - x ×
ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে থাকে এ ইন্টু ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে বি ইন্টু ওয়ান মাইনাস এক্স, এটা বা এটা নিচে চলে যায়, তাহলে ওয়ান ইন্টু এ ইন্টু ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস এক্স, এটা নাম্বার অফ 3, এটা হচ্ছে নাম্বার অফ 3। এখন এটা নাম্বার অফ 3, আমরা এখান থেকে কোনো মান বসাইতে পারি, x ইকুয়াল টু 1 একটা মান বসাইতে পারি, এখানে x ইকুয়াল টু 1টা বসিয়ে দিলে, x ইকুয়াল টু 1 যদি এই নাম্বারে বসিয়ে দিই তাহলে আমি একটার মান পেয়ে যাব, সেটা হচ্ছে a এর মানটা পেয়ে যাব। a এর মানটা পাওয়ার পরে আমার আরও মান জানতে হবে, কার মান জানতে হবে, b এর মানটা জানতে হবে। এখন b এর মান বের করতে হলে আমার যেটা করতে হবে, আমার x স্কোয়ারের সব সমীকৃতকরণ করতে হবে, তাছাড়া আমরা বের করতে পারবো না। 1/1 মাইনাস এক্স, এটা হচ্ছে এক ঘাত, এটা দ্বিঘাত রাশি, তাহলে এখানে bx প্লাস c আসবে, তাহলে এখানে আসবে bx প্লাস c ইন্টু 1 মাইনাস এক্স, তাহলে এখানে x মাইনাস 1, x ইকুয়াল টু 1 বসাই দিলে আমরা bx দ্বিঘাত ছিল ওটা, আবার খেয়াল করো আমি আবার একটু বুঝাই, এখানে এইটা যে ভাঙছি এটা হচ্ছে এক ঘাত রাশি, এখানে স্কোয়ার ছিল, তাহলে এটা দ্বিঘাত রাশি। এখন দ্বিঘাত রাশির সূত্র হচ্ছে bx প্লাস c বাই যেটা থাকবে ওটা bx প্লাস c, এই যে বি এখানে হচ্ছে x প্লাস বি হতে পারে, bx প্লাস c হতে পারে, cx প্লাস d হতে পারে, যেহেতু আমি দ্বিতীয় নাম্বারটা নিচ্ছি এই জন্য bx প্লাস c করার পরে এখান থেকে x ইকুয়াল টু যদি আমি 1 বসাই তাহলে আমি একটা মান পেয়ে যাবো, সেটা হচ্ছে a এর মানটা পাবো, তাহলে আমার আরও লাগবে হচ্ছে b এর মান আর c এর মান। এখন b এর মান এবং c এর মান লাগলে হলে তোমার রাফে যে এটা কি করতে হবে, রাফে চলে যাবে, রাফে যে এটা নিবা a মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে bx প্লাস c মাইনাস bx স্কোয়ার মাইনাস এক্স, তাহলে এখানে এক্স স্কোয়ারটা কমন যায়, তাহলে থাকে হচ্ছে a মাইনাস বি, এখান থেকে এ মাইনাস এক্স কমন যায়, মাইনাস এক্স যদি কমন যায় তাহলে এখানে থাকে a মাইনাস বি হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস এখানে থাকে a প্লাস সি থাকে। এখন এক্স স্কোয়ার আর এক্সের শক সমীকৃতকরণ করো, এক্স স্কোয়ার এবং এক্সের শক যদি সমীকৃতকরণ করো তাহলে এখানে a প্লাস বি ইকুয়াল টু হবে হচ্ছে এক্স স্কোয়ার কই গেল, কোনো কিছু নাই, এপাশে যেহেতু এক্স স্কোয়ার নাই তাহলে এটা ইকুয়াল টু হবে 0, ইকুয়াল টু হবে 0। আবার এক্সের শক সমীকৃত, যেহেতু আমি দুইটার মান জানি না এই জন্য আমার সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার 2, তারপরে 1, অর্থাৎ প্রথমে এক্স স্কোয়ার তারপরে এক্স তারপর 1 নিতে হবে, যেহেতু আমি একটা মান পেয়ে গেছি দুইটা জানি না তাহলে এই দুইটা নিতে হবে, তাহলে এটা হচ্ছে a প্লাস সি ইকুয়াল টু কত লিখতে পারি, 0 লিখতে পারি। এখান থেকে ক্যালকুলেশন করে এর মানটা আমরা জানি, বির মান আর সির মানটা আমরা বের করতে পারবো। আর একটা অঙ্ক আছে ওটা কালকে সলভ হবে। বাই।